সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। করোনাকালীন সময়ে আমাদের রোটারি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের কার্যক্রম হিসাবে অংশবিশেষ হিসাবে আমরা আজকে নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ের হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করব। আমরা আগেও তোমাদের সাথে এর পূর্ব তোমাদের সাথে একটি ক্লাসে হিসাব বিজ্ঞানের কীভাবে উৎপত্তি সেই নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের দ্বিতীয় লেকচার, অর্থাৎ আমরা আজকে দ্বিতীয়বার তোমাদের সাথে হিসাব বিজ্ঞান বিষয়ে আলোকপাত করব। তো আলোকপাতের আমরা অংশ বিশেষ হিসাবে তোমাদের গত ক্লাসে আমরা ভালোই তোমাদের থেকে সাড়া পেয়েছি যে তোমরা জিনিসগুলো বুঝতে পারছো, এই জন্য তোমাদের ধন্যবাদ। এবং তোমরা দেখেছো, তোমরা আমাদের সাথে যুক্ত হয়েছ, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আমরা আপৎকালীন সময়ে পড়ালেখার সাথে যুক্ত থাকব। তাহলে আজকে আমরা শুরু করি। শুরুর বিষয়টা কি? আদিমকালে মানুষের সংখ্যা ছিল অত্যন্ত কম বা অতি নগণ্য। মানুষ ঘরবাড়ি তৈরি করতে জানত না বিদায় গুহায় বসবাস করত। আমরা ক্লাস 4-এর মধ্যে বা ক্লাস 5-এর মধ্যে সেগুলো আমরা সমাজ বইয়ের মধ্যে পড়েছিলাম। মানুষ কিভাবে বসবাস করত। মানুষ বন জঙ্গল থেকে ফলমূল সংগ্রহ করে জীবিকা নির্বাহ করত। আস্তে আস্তে মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে মানুষ সমাজবদ্ধ হয়ে সমতল ভূমিতে বসবাস শুরু করলো। আস্তে আস্তে তারা গুহা থেকে কী হলো, জনসংখ্যা যখন বৃদ্ধি পেল তখন তারা সমতল ভূমি থেকে সমতল ভূমিতে আসলো। আগুন আবিষ্কারের ফলে মানুষ পশু পাখি শিকার শুরু করে এবং কৃষিকাজও শুরু করে। পশু পাখির সংখ্যা, শিকারের সংখ্যা এবং উৎপাদিত পণ্যদ্রব্যের সংখ্যা তারা গুহায় দাগ কেটে রশিতে গিট দিয়ে বা গাছে আঁচড় দিয়ে গণনা করত। পরবর্তীকালে মানুষের চাহিদা বৃদ্ধি পাওয়ায় মানুষ তার উৎপাদিত পণ্য সামগ্রী পরস্পরের সাথে আদান প্রদান করে নিজেদের চাহিদা মেটাত। পণ্যদ্রব্য আদান প্রদান করার মাধ্যমে দ্রব্য বিনিময় প্রথার সৃষ্টি করে। অর্থাৎ একটি দ্রব্যের সাথে আরেকটি দ্রব্যের আদান প্রদান করার মাধ্যমে দ্রব্য বিনিময় প্রথা সৃষ্টি হয়। এইভাবে মানুষ পরস্পরে কী করত? চাহিদা পূরণ করত। দ্রব্য বিনিময় প্রথার সমস্যার কারণে মানুষ হাতির দাঁত, কড়ি, শামুক, ঝিনুক প্রভৃতির মাধ্যমে দ্রব্য আদান প্রদান করে পারস্পরিক চাহিদা মিটাত। এগুলো ছিল বিনিময়ের মাধ্যম হিসাবে। হাতির দাঁত, কড়ি, শামুক, ঝিনুক প্রভৃতি দুষ্প্রাপ্য হওয়ার কারণে মানুষ তাম্র মুদ্রা, রৌপ্য মুদ্রা ও স্বর্ণ মুদ্রার মাধ্যমে দ্রব্যপণ্য আদান প্রদান করত। তাম্র মুদ্রা, রৌপ্যপূর্ণ স্বর্ণ মুদ্রার মাধ্যমে দ্রব্য আদান প্রদান করতে অসুবিধা হয় মানুষ জ্ঞান বুদ্ধির কারণে কাগজ ও ছাপাখানা আবিষ্কারের ফলে কাগজি মুদ্রার প্রচলন ঘটে। কাগজি মুদ্রার মানুষ দ্রব্য পণ্য আদান প্রদান করত। এখন আমরা আসি, মুদ্রার ইতিহাস ছিল কি? খুবই বিচিত্র। ইতিহাস থেকে দেখা যায় বিভিন্ন সময়ে বিভিন্ন আকার প্রকৃতির মুদ্রা বিভিন্ন দেশে ব্যবহৃত হতো। বিনিময়ের মাধ্যম হিসেবে মুদ্রার বিভিন্ন সময় কড়ি, হাঙ্গর দাঁত, হাতির দাঁত, পাথর, ঝিনুক, পোড়ামাটি, তামা, রূপা, সোনার ব্যবহার লক্ষ্য করা যায়। দেখো আদিমকালে মুদ্রা কেমন ছিল, দেখছো আদিমকালে মুদ্রাগুলো। তারপরে কী করলো? ব্যবহারের স্থানান্তর, বহন এবং অন্যান্য প্রয়োজনের কারণে ধাতব মুদ্রার ব্যবহার বেশি দিন স্থায়িত্ব লাভ করেনি। পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই ধাতব মুদ্রার বৃদ্ধি পাওয়ার কারণে ধাতব পদার্থে সরবরাহের ঘাটতি দেখা দেয়। তাছাড়া স্বর্ণ এবং রূপার অলঙ্কার সহ অন্যান্য ব্যবহারের কারণে কাগজি মুদ্রার প্রচলন ঊনবিংশ শতাব্দীতে শুরু হয়। বর্তমানে কাগজি মুদ্রার সাথে সাথে ধাতব মুদ্রার প্রচলন থাকলেও ধাতব মুদ্রার ব্যবহার ক্রমশ সীমিত হয়ে আসছে। কাগজের সহজলভ্যতা, সহজে বহনযোগ্য হওয়ায় বর্তমানে বিভিন্ন রকমের নিরাপত্তা নিশ্চিত হওয়ায় কাগজি মুদ্রার ব্যাপক প্রসার লাভ করে। এখন আমরা দেখি তো কাগজি মুদ্রাগুলো, বাংলাদেশে প্রচলিত মুদ্রাগুলো কি?
1 পয়সা যদিও তোমরা এখন আর দেখো না 1 পয়সা কি, 5 পয়সা, 10 পয়সা, 25 পয়সা, 50 পয়সা, 1 টাকা, 2 টাকা, 5 টাকার কয়েন, এগুলো অবশ্যই দেখো। 1 টাকার নোট মনে হয় দেখা যায় না, 2 টাকা দেখি নাকি, 2 টাকা এরকম না, এইরকম 5 টাকা দেখি, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা নোট কি এরকম দেখা যায় না? অবশ্যই তোমরা দেখতে পারো। ঠিক আছে না? এগুলো বাসায় দেখি আমরা। তো এইভাবে আমরা এগুলো দেখতে পাই, ঠিক না? তাহলে মানুষ সুষ্ঠু সুশৃঙ্খল নিয়মতান্ত্রিকভাবে হিসাব সংরক্ষণের প্রয়োজনীয়তা অনুভব করে। তার এই ধারাবাহিকতায় পঞ্চদশ শতাব্দীতে অর্থাৎ 1494 সালে ইউরোপ মহাদেশের ইতালির ভেনিস শহরে লুকা প্যাসোলি নামক একজন ধর্মযাজক, দার্শনিক এবং গণিতশাস্ত্রবিদ সর্বপ্রথম হিসাব বিজ্ঞানের দুইতরফা দাখিলা পদ্ধতির উপর একটি বই লেখেন। এই জন্য লুকা প্যাসেলিকে হিসাব বিজ্ঞানের জনক বলা হয়। তাহলে সনটা ছিল কত? 1494, শতাব্দী ছিল পঞ্চদশ, মহাদেশের নাম ছিল হইল ইউরোপ, আর দেশের নাম ছিল ইতালি, শহরের নাম ছিল ভেনিস, আর যিনি আবিষ্কার করছেন তার নাম ছিলেন লুকা প্যাসোলি। ঠিক আছে, তিনি কি ছিলেন? ধর্মযাজক, দার্শনিক, গণিতশাস্ত্রবিদ ছিলেন। এই জন্য লুকা প্যাসেলিকে হিসাব বিজ্ঞানের জনক বলা হয়। পরবর্তীতে হিসাব বিজ্ঞান সম্পর্কে অনেক গবেষণার মাধ্যমে অনেক হিসাব বিজ্ঞানী গবেষণালব্ধ তথ্য ও বই প্রকাশ করে হিসাব বিজ্ঞানকে বর্তমানে এই অবস্থায় নিয়ে এসেছেন। কাগজি মুদ্রা সংরক্ষণের সমস্যার কারণে ব্যাংক ব্যবস্থার উৎপত্তি হয়। ব্যাংকে যে কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠান হিসাব খোলে, ব্যাংক তাদের টাকা উত্তোলনের জন্য চেক বই ইস্যু করে। এছাড়া ব্যাংক বিভিন্ন ধরনের কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এটিএম কার্ড ইত্যাদি ইস্যু করে থাকে। বর্তমানে মোবাইল ব্যাংকিং, বিকাশ, রকেট, ইক্যাশের মাধ্যমেও ব্যবস্থা আছে। তাহলে এখন আমরা আসি হিসাব তথ্য ব্যবহারকারী কারা। আমরা তো একটু আগে বললাম যে বিকাশ, রকেট। এখন হিসাব তথ্যের ব্যবহারকারী। তথ্য জিনিসটা হলো বিভিন্ন ধরনের তথ্য লিখে রাখা। হিসাব বিজ্ঞানকে একটি তথ্য ব্যবস্থা নামে অভিহিত করা। অভ্যন্তরীণ এবং বাহ্যিক বিভিন্ন ব্যবহারকারী চাহিদা বিবেচনা করে লেনদেন সমূহ হিসাবের বইতে লিপিবদ্ধ ও আর্থিক বিবরণী আকারে প্রস্তুত করা হয়। হিসাব তথ্যের ব্যবহারীকরণকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী আর একটা হলো বাহ্যিক ব্যবহারকারী। তাহলে অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? মালিক এবং ব্যবস্থাপক। হিসাবরক্ষক হিসাবের বই এবং সংশ্লিষ্ট কাগজপত্র তৈরি করেন। ব্যবসার মালিক এবং তার ব্যবস্থাপক এইসব হিসাব বিবরণী থেকে ব্যবসার লাভ ক্ষতি, আর্থিক অবস্থা, পরিমাণ ও পরিবর্তন জানতে পারেন, ফলে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা গ্রহণ করতে পারে। এখন আমরা আসি বাহ্যিক ব্যবহারকারী কারা। ঋণ প্রদানকারী। ঠিক আছে, প্রতিষ্ঠানে ঋণ প্রদান সরবরাহ পূর্বে ঋণ পরিশোধের ক্ষমতা যাচাইয়ের জন্য ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানে যাবতীয় ব্যবসায় যাবতীয় হিসাব পর্যালোচনা করে ঋণ সরবরাহ করে থাকে। এরপর আসি সরকার। সরকার কাজটা কি? সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি করে থাকে? কর্তৃপক্ষ করে থাকে হইল কর্তৃপক্ষ ব্যবসায় হিসাব হতে হলে যত শুল্ক, ভ্যাট, কর, আয়কর ইত্যাদি যথাযথভাবে পরিশোধ করা হচ্ছে কিনা তা নিশ্চিত হতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে থাকে। এরপরে পাওনাদার। বাকিতে পণ্য বিক্রয়ের পূর্বে ব্যবসায়ের কি করে থাকে? ব্যবসায়ের দায় পরিশোধের ক্ষমতা যাচাই করেই সরবরাহকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের পণ্য সরবরাহ করে থাকে। সংরক্ষিত হিসাবে হতে সহজে এই ধারণা লাভ করা যায়। এরপরে কর্মচারী আসে। কর্মচারী ও কর্মকর্তা। ব্যবসায়ের শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাগণ কি করে থাকেন? কর্মকর্তাগণ তাদের প্রাপ্ত সুযোগ সুবিধা বিচার বিশ্লেষণ এবং ন্যায্য অংশ আদায়ের জন্য আর্থিক বিবরণী তৈরিতে সহায়তা করে থাকে। এছাড়া হিসাব নিরীক্ষক, বিনিয়োগকারী, ভোক্তা এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান হিসাব তথ্য ব্যবহার করে থাকে। তাহলে আমরা এই পর্যন্ত আজকে বুঝতে পেরেছি। আমরা আজকে কি শিখলাম? যে মুদ্রা কি ছিল, আদিমকালে বিনিময় প্রথা কিভাবে তৈরি হয়েছিল, দ্রব্যের বিনিময়ে দ্রব্য প্রথা কি ছিল, তারপর প্রথম অবস্থা হাতির দাঁত, শামুক, ঝিনুকের সাহায্যে কিভাবে
মানুষ পারিবারিক চাহিদা মেটাতো। তারপরে কাগজি মুদ্রা আবিষ্কার, আমরা বাংলাদেশের প্রচলিত বিভিন্ন নোটগুলো দেখলাম। তারপরে শিখলাম যে কত শতাব্দীতে হিসাব বিজ্ঞানের উৎপত্তি হয়, তারপরে কত সালে কোন মহাদেশে কোন শহরে কে আবিষ্কার করেছিলেন। তারপরে আমরা শিখলাম হিসাব তথ্যের ব্যবহারকারী, অভ্যন্তরীণ এবং বাহ্যিক, অভ্যন্তরীণ কারা, বাহ্যিক কারা ব্যবহার করে, সেগুলো আমরা সম্পর্কে জানতে পারছি। এই পর্যন্ত ভালো থাকবো, সুস্থ থাকবো, আল্লাহ আমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, হেফাজত করুক, সেই কামনা করে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।